আজকে সন্ধ্যার বিশেষ আয়োজন লিটল টাটা টেবিল টকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমরা আজকে বাংলাদেশের এই সময়কালের সমসাময়িক কিছু প্রসঙ্গ নিয়ে কথা বলবার জন্য তিনজন রাজনীতিবিদকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। প্রথমে তাদের সাথে পরিচিত হয়ে নিতে চাই। আমার সামনে আছেন বাম দিকে অ্যাডভোকেট সঞ্জিদা খানম এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা, এবং তারপরে আছেন ব্যারিস্টার দিলারা খন্দকার, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য। আপনাকেও স্বাগত জানাই। এবং আমার বাদিকে আছেন সাদাত হোসেন সেলিম, যুগ্ম মহাসচিব এলডিপি 20 দলীয় জোটের শীর্ষ নেতা। সেলিম ভাই, আপনাকেও স্বাগত জানাই। আমি যখন বলছি আজকের সমসাময়িক প্রসঙ্গ, আপনি অন্যান্য গণমাধ্যমে কথা বলেছেন আমি জানি। বাংলাদেশ ভারত সাম্প্রতিককালের কিছু চুক্তি সম্পাদিত হলো, সম্পর্ক নিয়েও আমরা আলাপ আলোচনা করছি। 20 দলীয় জোটের পক্ষ থেকেও এক ধরনের প্রেস কনফারেন্স করে কিছু কনসার্ন রেজ করা হয়েছে। কিন্তু আমরা একটু আজকে বিশেষ করে ভারত বাংলাদেশ চুক্তি নিয়ে গত কয়েকদিন থেকে কথা হচ্ছে। আমরা একটু পরবর্তী রাজনীতিতে এর ইম্প্যাক্ট, সামনের নির্বাচনে, এগুলো নিয়ে কথা বলতে চাই। আপনি কিভাবে এটিকে উপস্থাপন করবেন আজকে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে বেশ কিছুদিন যাবৎ আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফরটা রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে। একজন প্রধানমন্ত্রী বিভিন্ন অন্যান্য দেশেও যেতে পারেন, অনেক দেশেই সফর করছেন, অনেক দেশেই গিয়ে বিভিন্ন চুক্তি স্বাক্ষর করা হচ্ছে, কিন্তু ভারতের এই সফরটা যতটা আলোচিত অন্য সফরগুলো অতটা আলোচিত নয়। এই সফরটা একদিকে আলোচিত এবং স্পর্শকাতর। এই স্পর্শকাতরতার কারণে কিন্তু বেশ কয়েকবার এই সফরটার কর্মসূচিটা পিছিয়ে গেছে। বেশ কয়েকবার তারিখ পরিবর্তন করার পরে গেল কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন। আমরা ভারতের সাথে আমাদের কিছু অমীমাংসিত যে সমস্যাগুলো আছে, আমরা আশা করছিলাম যে অমীমাংসিত এই সমস্যাগুলোর একটা সমাধান হবে, বা একটা সমাধানের আমরা একটা একটা নমুনা দেখতে পাবো। কিন্তু আসলে আমরা প্রচণ্ডভাবে হতাশ হয়েছি। আপনার ভারত সফর থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একেবারেই একদম রিক্ত হস্তে, শূন্য হস্তে ফিরে এসছে, এবং তিনি ভারতেও কিন্তু তার অসন্তোষটা প্রকাশ করেছেন কূটনৈতিক ভাষায়। যদিও ভারতের অনেক আচরণের দিক দিয়ে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কিছু আচরণ ইতিমধ্যে ভারত করেছে। ধরেন এখানে অর্জন বলতে যদি আপনি বলেন, তাহলে অর্জনটা হলো যে কি, ওই মাননীয় প্রধানমন্ত্রীকে ভারতের প্রধানমন্ত্রী প্রোটোকল ভেঙে খান খান করে তছনছ করে গিয়ে এয়ারপোর্টে রিসিভ করেছেন। এটা মাননীয় প্রধানমন্ত্রীকে আর একজন মাননীয় প্রধানমন্ত্রী রিসিভ করবেন, এর মধ্যে এত উল্লাসিত হওয়ার কিছু নেই। ইতিপূর্বে পৃথিবীর বহু দেশের মধ্যেই আমরা দেখি, আমরা ইতিপূর্বে বহু দেশে আমরা দেখি যে একজন রাষ্ট্রপ্রধান গেলে একজন রাষ্ট্রপ্রধান তাকে রিসিভ করেন, একজন সরকার প্রধান গেলে একজন সরকার প্রধান রিসিভ করেন। এখানে ভারতের প্রোটোকল কি আছে আমি বুঝি না, এবং বুঝার মতো আমার ইয়েও নাই। যাক, সেখান থেকে এটা ছাড়া আমাদের আর তেমন কোনো অর্জন নেই। আমাদের যে আমরা তিনটি জিনিসের উপর আমরা আশা করেছিলাম, বা তিনটে দিকে আমাদের নজর ছিল। একটা হলো যে আপনার তিস্তার পানি বন্টনে একটা চুক্তি হবে, আমরা আশা করেছিলাম। একটা আমরা আশা করেছিলাম যে সীমান্তে যে আমাদের যখন তখন যাকে তাকে হত্যাকাণ্ড ঘটছে, একদম পাখির মতো গুলি করে হত্যা করে আপনার তারের বেড়াতে লটকিয়ে রাখছে, সেখান থেকে আমরা একটা মুক্তি পাবো, সুনির্দিষ্ট একটা বক্তব্য পারবো। আর যে বিশাল একটি বাণিজ্যিক ভারসাম্য ভারতের সাথে আমাদের, সেই বাণিজ্যিক ভারসাম্যটা আপনার যেখানে কমিয়ে আনার জন্য একটা যথাযথ পদক্ষেপ। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে 240 জনের এক বিশাল বহর গিয়েছেন, ব্যবসায়ীদের বহর। ব্যবসায়ীদের সংখ্যা বেশি ছিল। হ্যাঁ, ব্যবসায়ীদের সংখ্যা গিয়েছে। তারা সেখানে একদম পিকনিক আমাদের ছিল। অসংখ্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব যারা করেছেন, এই কয়েকদিনে একজন ব্যবসায়ী কিন্তু বলেন নাই তাদের সফল হয়েছে, কিন্তু আমরা ব্যবসায়ীদের পিকনিকের খবর গণমাধ্যমে পাইনি। যদিও আমরা সেলফির খবর তো পেয়েছেন, সেলফির খবর পেয়েছি। ব্যবসায়ীদের এটাই অ্যাচিভমেন্ট যে তারা প্রধানমন্ত্রীর কাছে সেলফি তুলেছেন। তারা তাদের সন্তান, বংশধর, প্রপুত্র এদেরকে তারা দেখাতে পারবেন, এছাড়া তাদের অর্জন নেই। সেলিম ভাই, আপনি আরো বলবেন, আমি একটু অন্যদের কাছ থেকে শুনতে চাই। দিলারা আপা, আপনারা সংসদের অফিসিয়াল বিরোধী দল, এই যে এবারের ভিজিটটি হলো, সেটি সম্পর্কে আপনাদের দলীয় রিয়াকশন কি প্রকাশ করেছেন? ধন্যবাদ জামিল ভাই। শুরুতেই আমি দেশবাসীকে আমাদের নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এখনো নববর্ষের রেশ আছে, এবং আমাদের ড্রেস কোড দেখেও আপনি কিছুটা বুঝতে পারছেন, এবং আপনারও। আচ্ছা, তো এখন আপনি যেটা বলেছেন যে আমরা সংসদের বিরোধী দল, আমাদের চুক্তি সম্বন্ধে আমাদের পার্টির পজিশনটা জানতে চেয়েছেন। প্রথমে বলি যে
সেলিম সেলিম ভাই যে কথাটা বললেন, আমি একটু প্রধানমন্ত্রীর এই যে ভারত সফর, এটাকে একটু দুইটা দিকে বলতে চাই। অবশ্যই বলেন। সেটা হচ্ছে প্রথমত কিছু পজিটিভ সাইড যেগুলো আমি আগে বলতে চাই, সেটা হচ্ছে যে উনি বলেছেন যে নরেন্দ্র মোদী সাহেব, প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী সাহেব ওনাকে প্রোটোকল ভেঙে এয়ারপোর্টে রিসিভ করেছেন। হ্যাঁ, এটা এবং এটা উনি আরো বলেছেন যে এটা অনেক দেশের ক্ষেত্রেই হয়। হ্যাঁ, আমরা দেখেছি যখন আমেরিকার প্রেসিডেন্ট এসেছিলেন বারাক ওবামা, তখনও উনি প্রোটোকল ভেঙে তাকে রিসিভ করেছিলেন। কিন্তু সব দেশের প্রধানমন্ত্রী আসলেই কিন্তু প্রোটোকল ভেঙে রিসিভ করা হয় না। তো আমি আমেরিকার মতো একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে যে সম্মানটা দেখানো হয়েছে, ইন্ডিয়ার তুলনায় আমরা বাংলাদেশ কিন্তু অনেক ছোট একটা রাষ্ট্র, বাট আমরা স্বাধীন এবং সার্বভৌম, আমাদের নিজস্ব সত্তা আছে। তো ছোট রাষ্ট্র হলেও সেই রাষ্ট্রের একজন সরকার প্রধান, উনি কিন্তু আওয়ামী লীগের প্রধান হয়ে যাননি, উনি গিয়েছেন বাংলাদেশের সরকার প্রধান হিসেবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে। তো একটা ছোট্ট কান্ট্রি বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও যে সম্মানটা দেখানো হলো, আমি পরবর্তীতে আসি, এটা হচ্ছে পজিটিভ সাইন। তারপর আরেকটা বলেন, ওনাকে যেটা রাষ্ট্রপতি ভবনে ওনার থাকার ব্যবস্থা করা হয়েছিল, এটা একটা পজিটিভ সাইন। কারণ একজন প্রধানমন্ত্রীকে সাধারণত রাষ্ট্রপতির ভবনে ডিগনিফাইড লোকজনদেরকে দাওয়াত করা হয়, আমরা জেনেছি। এগুলো হচ্ছে পজিটিভ সাইন যে আমাদের জাতি হিসেবে, এক দেশ হিসেবে আমাদের সম্মানটা উপরে এসেছে। আর চুক্তি এবং ট্রিটি বিষয়গুলো আমি যেটা বলি, আমাদের জানা মতে 36টি চুক্তি এবং সমঝোতা স্মারক, বিভিন্ন নামে এমইউ চুক্তি, এমওইউ, বিভিন্ন নামে আমাদের 36টা চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এগুলো কতটা নেগেটিভ বা পজিটিভ এটা এখনই জাস্টিফাই করার সময় আসেনি। মাত্র কটা দিন হলো এগুলো হয়েছে, মাত্র কটা দিন। কারণ ইতিপূর্বেও আমরা কিন্তু দেখেছি অনেক চুক্তি হয়েছে, ট্রিটি হয়েছে, কিন্তু এগুলোর কিন্তু বাস্তবায়ন হয় নাই। এগুলোর কিন্তু যে ফিনান্সটা, এটা কিন্তু যে বরাদ্দটা বা মানে যে লোনটা, এটা কিন্তু ফেরতও চলে গেছে। এরকম খরচ করতে পারিনি, এই হিস্ট্রিও কিন্তু আছে। আমরা যে খরচ করতে পারিনি, এটা কিন্তু ইন্ডিয়ার ব্যর্থতা না, এটা আমাদের ব্যর্থতা। মনে করছেন জাতীয় পার্টি এটাকে অ্যানালাইজ করছেন এখন? অ্যানালাইজ করছি, আমরা অ্যানালাইজ করছি। আমি সেজন্য দুটো পার্টে এটাকে বললাম যে এর আগেও অনেক ট্রিটি হয়েছে, টাকা ফেরত গিয়েছে, এটা কিন্তু ভারতের ব্যর্থতা না, এটা আমাদের গভর্নমেন্টের ব্যর্থতা যে আমরা সেই পয়সাটাকে, লোনটাকে ইউটিলাইজ করতে পারি নাই। তো এখনো মাত্র কদিন হলো হয়েছে এগুলো, এখনো আমরা এটাকে অবজার্ভ করছি। তার মানে ভারত যে লোন দিতে চাইছে সেটা কি আপনি মনে করছেন এখনই কমেন্ট করবেন? এখনই কোনো কমেন্টস। আর একটা কথা বলতে চাই, সেটা হলো যে আমাদের আশা ছিল এবং পুরা দেশবাসীর আশা ছিল যে আমাদের যে তিস্তা চুক্তি, তারপরে যেটা আমাদের বর্ডার কিলিং একটা ট্রিটি বা আমাদের যে বাণিজ্য ঘাটতি, এই বিষয়গুলো আমরা এবার পুরো সমগ্র দেশবাসী আশা করেছিল যে উষ্ণ সংবর্ধনা মাননীয় প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে, আমরা এই ট্রিটিগুলো হবে, চুক্তিগুলো হবে, এটা আশা করেছিলাম। হয়নি, তবে কিন্তু তাই বলে আমরা আশাও ছেড়ে দেইনি। আমরা আশা করব অন্যান্য চুক্তি এবং ট্রিটির মতো এই 3-4টি বিষয়, যে মৌলিক বিষয়গুলো, এগুলো আমাদের গভর্নমেন্টের একটা তথ্য যোগ করতে চাই, নিশ্চয়ই এটা আমাদের আশা। না, দ্যাটস আপনার আশা, কিন্তু আমরা কিন্তু অতীতে সবসময় বিরোধী দলের পক্ষ থেকে একটা পাবলিক প্রেস কনফারেন্স রিঅ্যাকশন দেখে থাকি, কিন্তু জাতীয় পার্টি এবার সেটা অফিশিয়ালি করেনি। না, করেনি। আপনি এটা বোধহয় বলাটা ঠিক না, কারণ দুটো প্রেস কনফারেন্স দেখেছি, মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন। না, প্রেস কনফারেন্স হয়তো আমরা করিনি, বাট প্রেসের কাছে আসেনি রিঅ্যাকশন। না, প্রেসের কাছে ওইভাবে প্রেস কনফারেন্স করে হয়তো করা হয়নি, খন্ড খন্ড হিসেবে আমাদের মাননীয় চেয়ারম্যান বিভিন্ন জার্নালিস্ট, বিভিন্ন অনেকের সঙ্গে কথা বলেছেন এবং অনেক টিভি মিডিয়াতেও এগুলো এসেছে। জি, আমরা সেখান থেকে আলোচনাটি আরো একটু করতে চাই। সঞ্জিদা, আপনি দুজনের কথা শুনেছেন, আমরা সরকারি দলের কাছ থেকে সবসময় পরেই শুনতে চাই, যাতে করে আপনি কিছু ফুড ফর থট তাদের কাছ থেকে পান। কিভাবে বলবেন? জামিল, আপনাকে ধন্যবাদ। আমাদের আরো দুজন আলোচক, আমাদের 20 দলীয় জোটের নেতা এবং আমাদের জাতীয় পার্টির নেতা, দুজনকেই ধন্যবাদ। এবং আমার নির্বাচনী এলাকা ঢাকা 4 শ্যামপুর কদমতলী সাধারণ মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে, আসলে অনেকগুলো কথাই আমরা এখানে শুনেছি। তো আমার মনে হয় যে 20 দলীয় জোটের যে নেতা উপস্থিত আছেন, ওনার কাছে একটু জানতে চাই, এই কথাগুলো বলার আগে ওনার ভেবে দেখা উচিত ছিল যে জোটের নেত্রী যে বেগম খালেদা জিয়া, উনি যখন ক্ষমতায় ছিলেন তখন ভারত সফরে গিয়েছিলেন এবং আমরা খুব অদ্ভুত বিষয় আমরা দেখলাম কি
সাংবাদিকদের জিজ্ঞাসায় গঙ্গার পানির চুক্তির বা পানির হিস্যার কথা উনি ভুলেই গেছেন ম্যাম আলম, যে নিজের অধিকারের কথা তুলতেই পারে না, তোলার কোনো সমর্থ তার নেই, কিংবা তোলার মতো তার যোগ্যতাও নেই। তারা যদি এই মাননীয় প্রধানমন্ত্রীর সম্প্রতিকালের ভারত সফর নিয়ে তিক্ত বাক্য বিনিময় করেন, এটা আসলে আমরা জাতি আশা করে না। আমি বলবো যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা কিন্তু আজকে নতুন নয়। এই যে এবারের যে ভিজিটটা, এটা অনেক আগের থেকে। আপনারা জানেন যে মহান স্বাধীনতা যুদ্ধে, যদিও 20 দলীয় জোট স্বাধীনতা যুদ্ধে বিশ্বাস করে না, স্বাধীনতায় বিশ্বাস করে না, আমাদের জন্মের সাথে ভারতের সাথে আমাদের একটা সম্পর্ক এবং নিবিড় সম্পর্ক, এবং নিবিড় সম্পর্ক। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে স্বাধীনতা যুদ্ধের সময় ভারত আমাদের মিত্র দেশ এবং পার্শ্ববর্তী দেশ, এবং ভৌগোলিক অবস্থান ভারত একেবারেই বাংলাদেশের কাছাকাছি, এবং যেখানে জাতির পিতা বঙ্গবন্ধুর একটা ছিল, মানে একটা আদর্শ ছিল, সেটা হচ্ছে সবার সাথেই আমাদের বন্ধুত্ব থাকবে, কারোর সাথে বৈরিতা নয়, অনেক দূরের রাষ্ট্রের সাথে আমাদের সাথে কোনো বৈরিতা থাকবে না। আর এটা তো একেবারেই নেইবার, একেবারেই নেইবারিং, হ্যাঁ, 3 দিকে ভারত। সুতরাং ভারতের সাথে আমাদের সম্পর্কটা জন্ম থেকে আমাদের এটা ভালো। এবং আপনি দেখেছেন যে ইন্দিরা মুজিব চুক্তি, তারপরে পরবর্তীতে আপনারা দেখলেন কি আমাদের যে বিষয়গুলো এমনি নরমালি আলোচনার মাধ্যমে সম্ভব না, মামলার মাধ্যমেও কিন্তু আমরা কিন্তু ইন্ডিয়ার কাছে সমুদ্র বিজয় আমরা করেছি। এবং আপনি শুধু তাই না, এই যে ভিজিটটা, সেদিনকার যে সফরটা, এটার পরে আপনারা যদি দেখে থাকেন সাংবাদিক হিসেবে, কিংবা সেখানে যদি উপস্থিত থেকে থাকেন গণমাধ্যম, হ্যাঁ, প্রেস কনফারেন্সে মাননীয় প্রধানমন্ত্রী লিখিত যে বিষয়টি দেখেছেন, যেটি পড়ে শুনিয়েছেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন, সেখানে যদি আপনারা যান, সেখানে একেবারে পরিষ্কারভাবে বলা হয়েছে কি কি অর্জন হয়েছে, এবং তিস্তা চুক্তির কথা বলা হয়েছে এটি হবেই, এটা এই সফরের মাধ্যমে একেবারে সাথে সাথে হতে হবে, নট দ্যাট এটা আমরা আদায় করব। কারণ আদায়ের করার ইতিহাস আওয়ামী লীগ জানে, এবং আদায় করার ইতিহাস কিন্তু আওয়ামী লীগ রচনা করেছে, এই ইতিহাসটা আওয়ামী লীগ রচনা করেছে। কারণটা হচ্ছে যে স্বাধীনতা যুদ্ধের সময় যে মিত্র শক্তি এত তাড়াতাড়ি এত দ্রুত সময়ের মধ্যে সৈন্যকে প্রত্যাহার করে নিয়ে যাওয়া, এটা কিন্তু বিশ্বে বিরল। সুতরাং এটি কিন্তু আওয়ামী লীগ সরকারের, আমি বলবো যে আওয়ামী লীগ সরকার ভুলে যাবে, কিংবা আওয়ামী লীগ সরকারের কাছ থেকে কোনো আশা এটি কিন্তু করে না। এটি মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টতই বলেছেন, জাতির পিতার কন্যা কাছ থেকে অন্তত দেশ বিরোধী কোনো ধরনের কর্মকাণ্ড সম্ভব নয়, এটা আমরা যদি বিশ্বাস করি। এবং সেই আপনারা নিশ্চয়ই দেখেছেন সে কি কি চুক্তি হয়েছে, একদম খোলামেলা আলোচনা হয়েছে। এবং সেখানে দেখেছেন যে আমাদের বিদ্যুতের চুক্তি হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী একটু হাসির ছলেই বলছিলেন আমাদের মমতা বিদ্যুৎ দেয়নি, তিস্তার পানি দেয়নি, বিদ্যুৎ তো দিয়েছে, আপাতত বিদ্যুৎ আমাদের দিয়েছে। বিদ্যুৎটা হচ্ছে একটা দেশের উন্নয়নের একেবারেই মানে খুব এসেনশিয়াল একটা বিষয়, যে বিদ্যুৎ আমরা কিন্তু আদায় করেছি। এবং শুধু তাই না, আপনি আমাদের সেলিম ভাই বললেন একেবারে গড়ে বিরোধিতার জন্য বিরোধিতা, আসলে এটা কিন্তু আশা করে না। আপনারা এখনো কিন্তু সবাই বলে যে মাঠের বিরোধী দল আপনাদেরকে আখ্যা দেওয়া হয়। তা আপনারা যদি এই ধরনের কথা বলেন, তাহলে তো আমাদের জাতীয় পার্টি কিন্তু একেবারেই যথেষ্টভাবে ভূমিকা রাখে বিরোধী দল হিসেবে, সেখানে কোনো ফাইল ছোড়াছুড়ি না, খুব ঠান্ডা মাথায় মানে সরকারের সমালোচনা করছে। আপনি দেখছেন একজন অতিথি আছেন, ওনার কথাই দেখেন, উনি সমালোচনাও করেছেন এবং যেটি অর্জন সেটি কিন্তু বলেছেন। মোদি আমাদের ভারতের প্রধানমন্ত্রী আস্থা রাখতে ভারতের প্রধানমন্ত্রীর যে কমিটমেন্টটি, এবং সেটি প্রেস কনফারেন্সের মূল বক্তব্য, যে এই ভারতের প্রধানমন্ত্রী যেতে কমিট করেছেন তার এবং বর্তমান প্রধানমন্ত্রীর ক্ষমতার সময়কালের মধ্যে হবে, এটিকে আপনি গুরুত্বপূর্ণ মনে করছেন যে সেটি তিস্তা নিয়ে যদি আমরা কথা বলতে চাই? নিশ্চয়ই নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী সেটি ক্লিয়ার করেছেন। আমি একই আমার মানে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সুর মিলিয়ে আমি আপনার মানে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, এই তিস্তা চুক্তি অবশ্যই হবে, এবং সেটি নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সময়টার মধ্যেই হবে। ধন্যবাদ আপা। আমি একটু তথ্য নেব সেলিম ভাইয়ের কাছ থেকে, আপনার পয়েন্টটা কি আপনি নিয়ে নিতে চান? একটু জি জি বলেন, সাপ্লিমেন্ট করতে পারেন। সেটা সাপ্লিমেন্ট করছি যে আপা বলেছেন যে আমরা ইলেকট্রিসিটি আদায় করেছি। আমি যেহেতু আপনি নিজেই বলেছেন, আমি কিন্তু সমালোচনার জায়গায় সমালোচনা করেছি, বাট যেটা অ্যাপ্রিশিয়েট করে আজকে কিন্তু প্রতিমন্ত্রী বলেছেন
বলেছেন, আমি আজকে বলি, কিন্তু আমি প্রধানমন্ত্রী বলি, বলেছেন ইলেকট্রিসিটিটা কিন্তু 2000 আমরা মেগাওয়াট ক্রয় করেছি। আচ্ছা। এটা কিন্তু আমরা অধিকার আদায় করিনি, এটা হচ্ছে আমরা আমরা ক্রয় কিনে করেছি। এনেছি। আর তিস্তার পানিটা এটা আমাদের আমাদের অধিকারের right, প্রশ্ন। অধিকার। আর একটা বিষয়, জি। আপনি লাস্ট পয়েন্টটা যেন কি বলেছেন? ওই যে 2 মেয়াদের এই ও আচ্ছা, হ্যাঁ, প্রধানমন্ত্রী ওটাই মেয়াদের বলছি। সময়কাল। এটাতে আমার মনে হয় যে মোদি সাহেব যেটা বলেছেন যে এই মেয়াদেই চুক্তি হবে, আমার কেন জানি এটাতে মনে হয় যে উনি এত গাটস ফিলিং নিয়ে কথাটা বলেছেন, বিকজ মমতা, আমার মনে হয় মমতা ব্যানার্জি ইজ বার্গেনিং টু দ্য সেন্ট্রাল আচ্ছা, ঠিক আছে, আমি একটু ফিরতে চাই সেলিম ভাইয়ের কাছে যে মমতা ব্যানার্জির যেই কথা নিয়ে আমাদের আলাপ হচ্ছে, আমি এটি সেলিম ভাইকে জানতে চাই, সেলিম ভাইয়ের কাছে, যে তাদের নেত্রী কিন্তু জোটের নেত্রী ভুলে গিয়েছিলেন ছাড়াও যে মমতা ব্যানার্জির কথা, ধরা যাক সেন্ট্রাল গভর্নমেন্টের কমিটমেন্টের, মানে একজন ভুলে যায়, আরেকজন হচ্ছে বার্গেনিং করে আদায় করে নিয়ে আসে। কোনো পয়েন্ট আপনি যোগ করতে চাচ্ছেন? না, দেখুন, আমি একদম আপনাকে নিশ্চিতভাবে বলছি যে আমরা একদম খালি হাতে ফেরত এসেছি, একদম শূন্য রিক্ত হস্তে। আমরা কিছু আদায় করতে পারিনি, কিছু আশ্বাস নিয়ে এসেছি, যে আশ্বাসটা কতটা মূল্যায়ন হবে সেটা ভবিষ্যতে বলতে পারবো। দেখুন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যদি নরেন্দ্র মোদী রিসিভ না করে যদি ওই বাবুল সুপ্রিয় রিসিভ করতো, আর ওই রাষ্ট্রপতি ভবনে না থেকে উনি যদি অশোকা হোটেলে থাকতেন, তাহলে আপনারা খুব খুশি হতেন আর কি। বাংলাদেশের সম্মানটা বুলন্ডিত হলে আপনারা খুশি হন। যদি তিনি তিস্তার পানির নিশ্চয়ই ন্যায্য হিস্যা আনতে পারতেন, তিনি যদি সীমান্তে মানুষ হত্যা বন্ধ করতে পারতেন, তিনি যদি বাণিজ্যিক ভারসাম্য রক্ষা করতে পারতেন, তাহলে তিনি পারেননি। যে আশ্বাস আমি আপনাকে দেখি, এখানে সরকার প্রধানের আমন্ত্রণ, একজন সরকার প্রধান গিয়েছেন, একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো কাজ নেই সেখানে, সেটা ভারতের না, সেটা ভারতের নিজস্ব ব্যাপার। পররাষ্ট্রমন্ত্রী না, উনি কাকে ডাকবেন বা একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে উনি আগেই ডেকে তিনি ফয়সালা করতে পারতেন, আগেই ডেকে। কারণ এটা আমাদের দীর্ঘদিনের একটা দাবি এবং আমরা সে আশা নিয়ে গিয়েছিলাম, তাইলে ভারতের সে পেপার ওয়ার্ক করার দরকার ছিল। এখানে নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি একটা ব্লেম গেম খেলছেন। কেমন খেলছেন আমি আপনাকে বলি, যে আগামী দিনে আপনার ভারতের আপনার বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে এখন কিন্তু প্রবল পরাক্রান্ত ভাবে বিজেপি উপস্থিতিটা প্রমাণ করে দিচ্ছে। এখন মমতা ব্যানার্জি চাচ্ছে যে কেন্দ্রীয় সরকার যদি চুক্তিটা করে তার উপরে ব্লেম দেওয়া যাবে। আবার আপনার নরেন্দ্র মোদীও চাচ্ছে যে এই সময় চুক্তিটা না করে মমতা ব্যানার্জির উপর ব্লেমটা দেওয়ার জন্য। আমরা এই ব্লেমের শিকার, আমরা কিন্তু কোনো অর্জন করতে পারিনি। এখন দেখেন, ভারতের যে আমার এই আপা বললেন যে ভারতের আমরা মানে ঋণটা খরচ করতে পারি, এটা আমাদের ব্যর্থতা। ভারত আপনাকে ঋণ কিসের জন্য দেবে? আপনার এই মুহূর্তে দরকার, আমার আপার এই মুহূর্তে দরকার খাদ্যের, কিন্তু আপাকে আমার খাদ্যের জন্য ঋণ দেবেন না, ঋণ দেবেন কাঞ্চিবরম শাড়ি কেনার জন্য। এবং সেই কাঞ্চিবরম শাড়ি ওনার এই মুহূর্তে প্রয়োজন, ওনার 100 কাঞ্চিবরম শাড়ি আছে। না, আমি আপনাকে বলি, আমি আপনার উদাহরণ দিচ্ছি, রূপকর্তে বলছি, আমি রূপক, আমি আগের ঋণে একই অর্থ, আপনার যেটা প্রয়োজন সেটা দেবেন না। আপনার কাঞ্চিবরম শাড়ি ঢাকা শহরের নিউ মার্ট থেকে কিনতে পারবেন 20,000 টাকা দিয়ে, আপনাকে ভারত থেকে ঋণ দিয়ে কিনতে হবে 50,000 টাকা দিয়ে। এই ধরনের ঋণের আমাদের কোনো প্রয়োজন নেই। অভিজ্ঞতা তো সেলিম ভাই থাকবে, তাদের জোটের নেত্রী কি শাড়ি পরেন। আমি একটু বিরতি নিয়ে ফিরতে চাই, তিনজনের কাছে ফিরবো, আপনি আবার তখনও বলবেন আবারও, এবং দর্শক আপনারাও থাকবেন আমাদের সাথে আজকের এই নিটল টাটা টেবিল টকে। আমরা বিরতির পরে আবার ফিরে এলাম আজকের নিটল টাটা টেবিল টকে। বিশেষ করে প্রথম রাউন্ডে এক ধরনের একটা ওভারভিউ আপনারা বলেছেন, পরে সেলিম ভাই একটু শুরু করেছিলেন। বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে এর ইম্প্যাক্টগুলো শুনতে চাই। ধরা যাক, আমি একটু প্রসঙ্গটা বলি, সামনে 2018-র শেষাংশে কিংবা 19-এ নির্বাচন হবে বলে আমরা ধরে নিচ্ছি, যেটা সঞ্জিত আপা বলেছেন যে 20 দলীয় জোট কিংবা বিএনপি বা এলডিপি প্রতিনিধি যারা, তারা এক ধরনের একটা ভারত বিরোধী স্ট্র্যাটেজি এর আগে পালন করেছে। একবার দুবার সফল যে হয়নি তেমন না, হয়েছে বলতে হবে, হয়তো এখন সেটি অন্য স্ট্র্যাটেজি হতে পারে। তার মানে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নিয়ে কিন্তু বাংলাদেশের রাজনীতির একটা প্যারামিটার নির্ধারিত হয়। দিলারা আপা, আপনি কিভাবে দেখেন এটিকে? জামাল ভাই, আপনি যে কথাটা বলেছেন যে ভারতের সাথে আমাদের রাজনীতির একটা প্যারামিটার ওঠানামা হয়, এটা ট্রু। কারণ কি, আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী দেশ হচ্ছে ভারত, এবং তারা দেখেন আমাদের চারপাশে ঘিরে, তারা একপাশে সমুদ্র। তার থেকেও বড় কথা, তারা মানে একটা শক্তিশালী, মানে দক্ষিণ এশিয়ায় তারা মোস্ট পাওয়ারফুল একটা কান্ট্রি। প্লাস তারা আমাদের মুক্তিযুদ্ধেও তাদের কিছু অবদান আছে। সবকিছু মিলিয়ে এদেশের রাজনীতিতে অবশ্যই ভারতের একটা ইম্প্যাক্ট কাজ করে। কিন্তু আমি যে আপনাদের দলীয় রাজনীতি আগামী দিনের, সেখানে কোনো প্রভাব দেখতে পাচ্ছেন?
যে ধরা যাক বিএনপি যেগুলোকে ইস্যু মনে করছে, হ্যাঁ, এগুলো কোনো ডিসকাশনের পয়েন্ট হতে পারে গভর্নমেন্টের সাথে? না, বিএনপি তো অনেক কথাই অনেক সময় বলে, কখনো বলে যে যে আওয়ামী লীগ ভারতের উপরে ভর করে ক্ষমতায় আসে, আবার নিজেরাও অনেক সময় অনেকে বলতে যে অফলাইনে বলে যে হ্যাঁ আমরাও আমেরিকাকে কনভিন্স, যেরকম ওনারা প্রত্যাশায় ছিলেন অনেক, যে মোদি সাহেব আসার আগে অনেক প্রত্যাশায় ছিলেন। এটা কি আপনি বিশ্বাস করেন যে এরকম ঘটেছিল, বিএনপি ভারত এবং আমেরিকার সহায়তায় ক্ষমতায় এসেছিল? আমি আসলে এটা আসলে খুবই একটা সেনসিটিভ ইস্যু, এটা ওপেনলি আসলে এটা বলাটা ঠিক হবে না। তবে এটা ঠিক যে যেহেতু ওনারা আমাদের একটা বন্ধু রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র এবং একটা ক্ষমতাধর দক্ষিণ এশিয়া একটা ক্ষমতাধর রাষ্ট্র, ওনারা অবশ্যই আমাদের দেশের রাজনীতিটাকে পর্যবেক্ষণ করেন। তার মানে ভারত বিরোধিতা নয়, বিএনপির সাথে সখ্যতা হয়েছিল ভারতের। হ্যাঁ, সখ্যতা হয়েছিল। ওনারা তো এই থ্রেটটাই এখন বোধহয় সম্ভবত সরকারি দলকে দিয়ে বেড়াচ্ছেন, যতটুকু আমি অফলাইনে শুনেছি, যে আবারও সখ্যতা হতে পারে। কারণ দেখেন, এটাও কিন্তু মিরাকেল কিছু না, কারণ উপর আল্লাহ চাইলে অনেক কিছুই হইতে পারে। আপনি মনে করেন রাজনীতিতে আসতেও পারে না, তারা বলছে, তারা গভর্নমেন্টকে থ্রেট দিচ্ছে এই ভেবে যে তোমরা এত লম্পঝম্প করিও না, আমরাও কিন্তু একবার এসেছিলাম এই সাপোর্ট নিয়ে, আগামীতেও আসতে পারি। আমি রিয়েল কথাটা কোট করতে চাই, বিএনপি যেটি বলছে প্রকৃত সরকার ক্ষমতায় এলে চুক্তিগুলো বাতিল করা হবে। তার মানে বিএনপি যদি আবার ক্ষমতায় চলে আসে, ও বিএনপি ক্ষমতায় আসলে পরে চুক্তিগুলো বাতিল করবে কিনা তারা বলেছেন করবেন। এখন ওনারা কিন্তু শুধু গণহারে প্রেস ব্রিফিং করে ওনারা বলছেন, এবং সেলিম ভাইও একটু আগে বলছেন যে শূন্য হাতে প্রধানমন্ত্রী ফিরে এসেছেন, এই একটা কথা ওনারা বলছেন। কিন্তু আমি ওনাদের কাছে রিকোয়েস্ট করব যে ওনারা প্রতিটা জিনিস পয়েন্ট আউট করে জিনিসগুলো কোনটি ভারতের স্বার্থ সংরক্ষিত হয়েছে, কোনটি বাংলাদেশের, কোনটি বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হয়েছে, কোনটি বাংলাদেশের বিরুদ্ধে গেছে, কোনটি ভারতের বিরুদ্ধে, একদম রিপোর্ট চাইছেন, একটা অ্যানালাইসিসিং একটা রিপোর্ট চাচ্ছি আমি তাদের কাছ থেকে। তাহলে আমরা বুঝতে পারবো দেশের জনগণ যে প্রকৃত অর্থে সামনে অ্যানালাইটিক্যাল রিপোর্ট কি সেলিম ভাই আপনার 20 দলীয় জোট চিন্তা করেছেন নাকি একটা এখন দেখুন, হোসেন মোহাম্মদ এরশাদের দলের একজন নেত্রী যদি বলে যে বিএনপি কখন কি কথা বলে, এখন হোসেন মোহাম্মদ এরশাদ সকালে যে কথা বলে, দুপুরে সে কথার বিপরীতে এক কথা বলে, রাতে এক কথা বলে। এখন একটা ধরেন যে গৃহপালিত একটা বিরোধী দল, যে বিরোধী দলটা সরকারের করুণার উপর নির্ভরশীল আপনার সম্পূর্ণভাবে, এবং সেখানে অনেক একটা পয়েন্ট যেটা আমি আপনাকে বলি, যেটা বলেছেন ফাইল ছোড়াছুড়ি তারা করেন না, পার্সোনাল অ্যাটাক না করে, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করেন না, পার্সোনাল অ্যাটাক না করে যুক্তিসঙ্গত কথা বলেন। ফাইল ছোড়াছুড়ি তো প্রয়োজন নাই, কারণ তারা তো গৃহপালিত তো আপনার কখনোই আপনার প্রভুর উপর ইয়ে করতে পারে না। বিরোধী দলের একটা নর্মস নতুন তৈরি করেছেন বলে পৃথিবীর ইতিহাসে কোথায় আছে বিরোধী দলের যে আপনার হোসেন মোহাম্মদ এরশাদ মাননীয় প্রধানমন্ত্রীর দূত, পৃথিবীর কোনো ইতিহাসে আছে? রাষ্ট্রবিজ্ঞানকে আমাদেরকে আবার নতুন করে শিখতে হবে? যে দলের 3 জন মন্ত্রী আছেন, এটা কি আপনার এখানে আমাদের রাজনীতি আবার নতুন করে শিখতে হবে? এটা কিংবদন্তি মাগার, এটা রাজনীতি, এটার সাথে রাজনীতির কোনো এফেক্ট নাই। এটা কি বলে জাতীয় পার্টি, কি বলে না বলে, বাংলাদেশের মানুষের এর ব্যাপারে কোনো রকমেরই কিন্তু কোনো আগ্রহ নাই। এখন যে কথাটা আমি আমরা যখন এই কথাগুলো বলছি, আমরা কিন্তু বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের ভোটারদেরকে আমরা কিন্তু চরম অপমানিত করছি। আমরা যদি বলি যে এই সরকার ভারতের সহযোগিতা আসছে, ওই সরকার ভারতের সহযোগিতা আসছে, এটার অর্থ কিন্তু আমরা ভোটারদেরকে আমরা চরমভাবে তাদেরকে আমরা আপনার তাদের মর্যাদাহানি করছি। বিগত নির্বাচনটা আলাদা, বিগত কোনো নির্বাচন হয় 154টা। আমি যদি যোগ করি, পলিটিক্যাল ক্রিটিকরা বলছেন শুধুই কি ওই বছরের বিএনপির সাথে সন্ধি হয়েছিল না অন্যান্য বছর অন্য দলের সাথে হয়েছিল? সন্দেহ যদি সন্ধি করে ক্ষমতা আসে, তাহলে এই সরকার কি সন্ধি করে এসছে? এই সরকার তাহলে বিএনপি সরকার যদি গ্যাস বিক্রি করার চুক্তি করে এসে থাকে, তাহলে এই সরকার ক্ষমতা আসার জন্য, ক্ষমতা টিকে থাকার জন্য কি কি চুক্তি করেছে? আমি আমাদের সাপ্লিমেন্টারি প্রশ্ন করে সঞ্জিতা আপনার কাছে যাব, যেটি না আমি আপনার কথাটি বলতে চাইছি। উনি বলছেন যে গ্রস শূন্য হাতে ফিরে এসেছে না বলে কোন কোন চুক্তিতে বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হয়নি, এরকম অ্যানালাইটিক্যাল কোন রিপোর্ট 20 দলীয় জোট করবে কি? অবশ্যই, আমরা তো বলেছি, আপনি আমাকে বুঝিয়ে বলুন বা দেখুন কোন চুক্তিটা বাংলাদেশের পক্ষে হয়েছে। আমরা সেখান থেকে অস্ত্র কেনার জন্য ভারত পৃথিবীর সবচাইতে বড় অস্ত্র আমদানিকারক। ভারত পৃথিবীর কোন দেশে, নেপাল, ভুটান, মালদ্বীপে অস্ত্র রপ্তানি করে ধরনের কোনো রেকর্ড কিন্তু ভারত নেই। আমরা সেখানে ভারত থেকে অস্ত্র কেনার জন্য চুক্তি করে আসছি, আমরা পয়সা দিয়ে বিদ্যুৎ কেনার জন্য চুক্তি করে আসছি, আমরা সেখানে বাণিজ্য ভারসাম্য করার জন্য আমরা কোনো কিছু করতে পারি নাই, আমরা সীমান্ত চুক্তিতে আপনার করতে পারি নাই, আমরা গঙ্গার তিস্তার পানি চুক্তি করতে পারি। আমরা করেছিটা কি করেছি? আমরা যেটা করেছি সেটা হলো যে আপনার 33টি কমিউনিটি সেন্টার, হেলথ কমিউনিটি সেন্টার করে দেবে 9 কোটি টাকার বিনিময়। বাংলাদেশে যেখানে নিজের অর্থে
পদ্মা সেতুর মতো একটা বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করতে পারে, যেটা করতে পারে বাংলাদেশ, সেক্ষেত্রে 9 কোটি টাকা ভারত থেকে ঋণ নেওয়া এটা কোনো কিছুই না। সঞ্জিতা আপাকে যেতে চাই, উনি বেশ কিছু পয়েন্ট রেজ করেছেন, আচ্ছা, আপনি কিভাবে রেসপন্স আমি করবেন? একটা করে উত্তর দিই। প্রথমেই উত্তর দিচ্ছি হচ্ছে, ওনারা যেই কথা বলেন সে কথা বিশ্বাস করেন না। সেটা হচ্ছে যে প্রথম দিকে আপনার নিশ্চয় মনে আছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশটা বিক্রি হয়ে যাবে এবং ভারতের কাছে বিক্রি করে দেবে। এইবার সেই ভাঙা রেকর্ডটাই আবার শুনলাম ওনাদের মানে 20 দলীয় নেতা বিক্রির কথা বলেছে, বিক্রি করে এসেছে। এটা বিএনপির মহাসচিবও বলেছেন, বেগম খালেদা জিয়াও বলেছেন। তো আসলে যদি বিক্রি হয়ে থাকে তাহলে তো অনেক আগেই বিক্রি হলে তো নোয়াখালী যেতে একটা পাসপোর্ট লাগবে, এটা নিশ্চয়ই আমাদের ভারতীয় পাসপোর্ট, কিংবা নোয়াখালী যেতে আমাদের নতুন একটা পাসপোর্ট লাগতো। যাই হোক, সেগুলো হচ্ছে আসলে বিএনপি আওয়ামী লীগের কিংবা দেশের কোনো উন্নয়নকে তারা স্বীকার করবে না। এটাই হচ্ছে তার জেগে জেগে ঘুমায়। তাদেরকে কখনোই, যারা জেগে জেগে ঘুমায় তাদের কখনোই জাগাতে পারবেন না আপনি। আরেকটা বিষয়, সামরিক চুক্তির কথা বলেছেন। সামরিক চুক্তি বিএনপি 2002 সালে সামরিক চুক্তি করেছিল চায়নার সাথে। আজকে পর্যন্ত আপনারা কি জানেন, সাংবাদিক হিসেবে আপনি বলেন, জানেন কি ধরনের চুক্তি হয়েছিল? সরকারের কাছে আছে, সরকার চাইলে ডিসক্লোজ করতে পারে। সেই চুক্তিটি বিএনপি কেন ডিসক্লোজ করেনি আপনি জানেন না। গভর্নমেন্টের কাছে এটা আছে, এখন পারে সরকার। আর ইন্ডিয়ার সাথে সামরিক চুক্তি হতে পারে না। ইন্ডিয়া আমাদের পাশের দেশ, দুই দেশের সামরিক বাহিনীদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং ছাড়া আপনি পাকিস্তান হানাদার বাহিনীদের আমরা কিন্তু কখনোই ঠেকাতে পারতাম না। পাকিস্তান হানাদার বাহিনী যেভাবে বাংলাদেশের উপর ঝাঁপিয়ে পড়েছিল, ইন্ডিয়ান সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী যৌথভাবে কিন্তু এটা মোকাবেলা করেছে। সাধারণ মানুষ তো আছেই, আমাদের 30 লক্ষ লোককে শহীদ হইতে হয়েছে। সেই দেশ নিয়ে প্রশ্ন, সেই দেশের মিত্র দেশদের নিয়ে প্রশ্ন, এটা কিন্তু জাতি আশা করে না, জাতি আশা করে না। আরেকটা বিষয়, যে বিষয়টি আমার বোন বলেছেন যে সুনির্দিষ্টভাবে আপনি বলেন কোন চুক্তিটা দেশের এগেইনস্টে গেছে, স্বার্থের এগেইনস্টে গেছে। আপনি এরকম একটা চুক্তি আপনি বলেন যে চুক্তিটা নাকি বর্ডার ক্লিং, আপনি কি বলেন বর্ডার ক্লিং? এই 2001 সাল থেকে 2006 সাল এই বিএনপি জামাতের জোটের সময় আপনার নিশ্চয়ই মনে আছে, এমন কোন মাস নেই যে 8টা-10টা করে মানুষ না মারা যেত, 8জন-10জন করে ওই সীমান্তে মারা যেত, কিন্তু সেগুলোর কোনো সঠিকভাবে কোনো আইনের আওতায় আসে না। কিন্তু এই সরকারের সময় কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তাদের সাথে আমাদের একটা ভুল বোঝাবুঝির একটা সমন্বয় করা, কিংবা একটা হত্যাকে আইনের আওতায় নিয়ে আসা। ওরা তো আসলে বিএনপি জামাত তো আইনের শাসনেই বিশ্বাস করে না, শুধু তাদের মুখে কিন্তু এইসব কথা শোভা পায় না। এটা বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু সরকার, এখন যে মহাজোট সরকার, আইনের শাসনে বিশ্বাস করে বলে প্রতিটা হত্যার বিচার হচ্ছে আজকে। কিন্তু আপা, এই যে প্রশ্নটি দিলারা আপা সেলিম ভাইয়ের কাছে রেখেছেন, যে প্রত্যেকটি চুক্তিকে অ্যানালাইজ করে যদি একটা তথ্য উন্মুক্ত করা হয় জনগণের সামনে, মানুষ কিন্তু বুঝতে পারবে যে আগের স্ট্যাটিস্টিক্স কি ছিল, এই চুক্তিতে কি করা হয়েছে, ইমপ্যাক্ট কি। এটি গভর্নমেন্টের কাছ থেকে আসতে পারে চাইলে, এটা আসলে এটা আসতে পারে। এটা সময় আপনার বলে দিবে, সময় আসছে, সময় বলে দিবে যে জননেত্রী শেখ হাসিনার সরকার উনি যে কথা বলেছেন যে বঙ্গবন্ধুর মেয়ে কখনো দেশের বিরুদ্ধে কোনো চুক্তি করতে পারে না। সুতরাং সেই কথাটি আমাদের সত্য ধরতে হবে। এজন্যই ধরতে হবে আগামী দিনে এই চুক্তির মানে সুফলটা আমরা পাবো। যখন আমরা সুফলটা পাওয়া শুরু করব, তখন কিন্তু অটোমেটিক্যালি ভোতা হবে। আমি বিরতি পরে কথা বলবো। আমি শুধু বলতে চাই যে আপনি যে বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন ওটাকেই ধরে নিতে হবে, ঠিক আছে, উনি একজন সম্মানিত প্রধানমন্ত্রী হিসেবে, না আমি বলি কিন্তু এটা রেসপন্সিবিলিটি টু ওপেন টু দ্য পিপল হয়ে যাবে। এটা বিরতির পরে আবার তিনজনই বলার সুযোগ পাবেন আরেক রাউন্ডে। আমি বিরতিতে যেতে চাই। আজকে নিটল টাটা টেবিল টকে দর্শক আপনারা থাকবেন আমাদের সাথে। আমরা বিরতির পরে এই পর্যায়ে ফিরে এলাম আজকের নিটল টাটা টেবিল টকে। আমরা অনুষ্ঠানের শেষের দিকে যারা এতক্ষণ আপনারা সাদেত ভাই, সেলিম ভাই আলাপ করলেন বিভিন্ন বিষয় নিয়ে,
আমি কিছুটা জিস্ট বা সামারি করতে চাই, আগামী দিনের চ্যালেঞ্জগুলো শুনতে চাই খুব সংক্ষেপে। না দেখুন, আমি যেটা বলতে চাই, সঞ্জয় যেটা বলেছেন যে বিএনপি আমলে যদি কোনো সীমান্ত মানুষ হত্যা করে থাকে তাহলে সেটা বাংলাদেশে মারা গেছে, আওয়ামী লীগ আমলে গেলেও মারা গেছে, যে কোনো হত্যাই তো আমাদের জন্য দুঃখজনক। আমরা চাই না যে সীমান্তের কাটা তারা আর কোনো ফেলানি ঝুলে থাকুক, ভারতকে এটা উপলব্ধি করতে হবে। নাম্বার টু হলো ভারত আমাদের একটা বৃহৎ প্রতিবেশী দেশ। আমাদের হলো যে 16 কোটি জনগণ, ভারতে 130 কোটি জনগণ। আমাদের একটা বিশাল বাজারের সম্ভাবনা আছে ভারতে। আমাদের পণ্য সেখানে কোনোভাবেই প্রবেশ করতে পারছে না। ভারতের মধ্যে ভারতে জামদানি শাড়ির ব্যাপক চাহিদা। আমাদের 16 কোটি মানুষের 8 কোটি মহিলা, তার মধ্যে 2 কোটি মহিলা শাড়ি পরে, আর ভারতে 40 কোটি মহিলা শাড়ি পরে। আমরা যদি সামান্যতম প্রবেশ করতে পারি, বিশাল একটা বাজার। আমরা যদি সেখানে আমাদের তৈরি পোশাক যদি প্রবেশ করতে পারি, মানে বিভিন্ন রকমের এখানে যখন ভারতের আমাদের তৈরি পোশাকগুলো যখন ভারতে প্রবেশ করতেছিল, তারা তাদের মানে নিজস্ব শিল্প সংরক্ষণের নামে অতিরিক্ত 30% আপনার ট্যাক্স দিয়ে গেছে। ভারত যে আমাদের বন্ধু নয়, ভারতকে আমরা যতটা উজাড় করে দিই, ভারত আমাদেরকে ততটা উজাড় করে দিতে রাজি না। আমি শুধু একটা উদাহরণ দিই। আপনার পাকিস্তান ভারতের চিহ্নিত শত্রু রাষ্ট্র। পাকিস্তানে একজন তাজমহল দেখতে গেলে 640 রুপি লাগে, বাংলাদেশে একজন 640 রুপি লাগে, আর একজন ভারতীয় 20 টাকা লাগে, 20 রুপি লাগে। তো বন্ধুত্বের উদাহরণে তারা বলতে পারতো যে আপনারা আগ্রা তাজমহল দেখা, কুতুব মিনার অথবা ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার ব্যাপারে ভারতীয়দের 20 রুপির আমরা একই করলাম। পাকিস্তান আর ভারতের মধ্যে তো এখানে কোনো পার্থক্য নেই। আচ্ছা, আমাদের 100টা চ্যানেল আমাদের এখানে চলে, আমাদের কি একটা চ্যানেলও পশ্চিমবঙ্গে আমরা চালাতে পারি না? বন্ধুত্ব শুরু হয়ে গেলে মুখের কথা বন্ধুত্ব, কাজে পরিণত করা বন্ধুত্ব। ভারত থেকে এগিয়ে আসো। চ্যালেঞ্জ তুলে ধরেছেন দিলারা আপা, আপনি কি মনে করেন সামনের দিনের চ্যালেঞ্জ কি? রিগার্ডিং শুধু ভারত ইস্যু নাকি অন্য সব? এই যে আমরা আজকে যেটা আলাপ করলাম সেগুলো নিয়ে আপনার সামারি। রিগার্ডিং ভারত ইস্যু সামারি তো আমি আগেই বলেছি, আমরা উই ওয়ান্ট, মানে আমরা চাই, আমার পার্টির পক্ষ থেকে এবং আমার ধারণা দেশবাসীও চায় যে যে কয়েকটা জিনিস বলা হয়েছে, বাণিজ্য ঘাটতি উনিও বলেছেন, সেগুলো ফলো আপ করবার প্রয়োজন আছে, হ্যাঁ ফলো আপ করার প্রয়োজন আছে, বর্ডার কিলিং বন্ধ করতে হবে, এগুলি তো আমরা আগেই বলেছি। তারপরে ওই একটু যদি ভারত ইস্যুটা বাণিজ্যে আমাদের মার্কেটকে অ্যাক্সেস করা, হ্যাঁ আমি বলেছি সেটা বাণিজ্য ঘাটতি বন্ধ করতে হবে। না, আমাদের বড় একটা গার্মেন্টসের অ্যাক্সেস নেই ভারতে, সেটাই তো বলছি। বাণিজ্য আমি ইন টোটাল বলেছি যে বাণিজ্য যে ঘাটতিটা আছে এটা সমানে সমানে হতে হবে। যেরকম প্রোটোকল ভেঙে উনি সমানে সমানে দেখিয়েছেন, মোদী সাহেব সম্মান দেখিয়েছেন, বাণিজ্যের ক্ষেত্রে সেরকম সমান সমান জিনিসটা দেখাতে হবে। আচ্ছা, ওটা গেল একটা। আরেকটা আমি যেহেতু সামনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পত্রপত্রিকা, একটা জাতীয় দৈনিকের আমি কাটিংও সামনে আছে, দেখা যাচ্ছে যে মার্চে কি জাতীয় নির্বাচন, এরকম একটা কিছু প্রশ্ন আসছে। আমি চাইবো যে নির্বাচন যখনই হোক না কেন, সেটা মার্চে হোক, 18 কিংবা 18 শেষে হোক, কিংবা 19-এর প্রথমে হোক, আমি এবার চাই দেশে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে এবং তাতে সবার অংশগ্রহণে, এবং তাতে বিএনপির মতো একটা বড় দলও অংশগ্রহণ করবে, যাতে দেশে আর কোনো রাজনৈতিক যে শূন্যতাগুলো না থাকে। তারপরে আমাদের যে, কারণ কি রাজনৈতিক আমার শেষ করতে হবে আপা, একেবারে আপনার সেন্টেন্সে শেষ করলে আমি আসছে, আপনার কি আর বলবার আছে কিছু? হ্যাঁ, বলবার এটুকুই আছে যে আমি ওটাই বলতে চাচ্ছি যে সকলে মিলে একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই, এবং রাজনৈতিক পরিস্থিতিটা দেশে যেন সুস্থ সুন্দর শান্ত থাকে। কিন্তু এর জন্য তো একটা সংলাপ আলোচনা এগুলো প্রয়োজন, সেই পরিবেশ কিন্তু আমরা কোনো ইনিশিয়েটিভ দেখছি না। সেই ইনিশিয়েটিভটা সকল দল থেকেই আসতে হবে। আচ্ছা, সকল দল থেকে এসে সেই ইনিশিয়েটিভটা নিয়ে, কারণ কি রাজনৈতিক সমস্যা দেশে বহমান থাকলে কিন্তু দেশের উন্নতিও ওইভাবে হবে না। সকল দল অংশ নেবে, কিন্তু সরকারি দলের প্রতি মানুষের অ্যাটেনশন বেশি, সরকারি দলের দায়িত্বটা বেশি। জি, 18 সালের শেষে অথবা জানুয়ারির ফার্স্ট উইকে একটু আগের কথা বলছে কেউ কেউ, নির্বাচন করার একটা, আমার বক্তব্য হচ্ছে যে সরকার কিন্তু গত টার্মে অর্থাৎ 5 জানুয়ারি নির্বাচনে বিএনপি না এসে যেই ভুলটি করেছে তার দল কিন্তু খেসারত দিচ্ছে। দেশ কিন্তু খেসারত দিচ্ছে না, দল খেসারত দিচ্ছে। দেশ কিন্তু গত 5 বছরে, গত 3 বছর এই জোট সরকার, মানে সেকেন্ড টাইম আমাদের এই 3 বছরে কিন্তু অনেক উন্নয়নের কাজ হয়েছে সারা বাংলাদেশে, এবং এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমরা আশা করি যে বিএনপি একটা বড় দল, আমরা আশা করি বিএনপি তারা বিগত দিনে যে ভুলটি করেছে, নির্বাচনই একমাত্র পথ ক্ষমতায় যাবার। বাংলাদেশে অন্য কোনো ওয়ে আর বাংলাদেশের মাটিতে হবে না, কারণ খুন করে বন্দুক ঠেকিয়ে আর কেউ বিগত দিনের মতো ক্ষমতায় আসতে পারবে না। কিন্তু এই পরিস্থিতির জন্য একটা আলাপ আলোচনা রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ, এটা নির্বাচন হবে এবং সংবিধান অনুযায়ী হবে, গণতান্ত্রিক সরকার আবার ক্ষমতায় আসবে, এবং আমি মনে করি যে বিএনপি যদি নির্বাচনে এবারও না আসে তাহলে বিএনপি নিজেই ভুল করবে। তাদের দল
আর কোনোদিনও ক্ষমতায় আসতে পারবে না যদি নির্বাচনে না আসে। নির্বাচনের প্রক্রিয়া ছাড়া, নির্বাচন ছাড়া ক্ষমতায় আসার স্বপ্ন বিএনপি দেখলেও কোনো লাভ নাই। তারা যদি নির্বাচনে আসতেই চায় সবগুলো দল, কিন্তু একটা আলোচনার পরিস্থিতি বা পরিবেশ তো আপনার ইনিশিয়েট করা প্রয়োজন নাকি? আলোচনা আপনি জানেন তো ইতিমধ্যে কিন্তু আগে কিন্তু 25 জানুয়ারি নির্বাচনের আগে কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা কিন্তু আহ্বান জানিয়েছিলেন, আপনি নিশ্চয়ই মনে আছে। আহ্বানে সাড়া না দিয়ে উনি কি করেছিলেন, উনি গুলশানের বাসায় বসে থেকে 3 মাস ধরে অর্ডার দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছেন। এটা তো ক্ষমতায় যাবার কোনো অন্য কেউ তাকে ক্ষমতায় নিয়ে আসবে, অন্য কেউ ইনভাইট করবে, এই ধরনের একটা আশা তাদের ছিল। যাই হোক, আমরা সেই সময় সেই আলোচনার প্রস্তাব কি এখনো ভ্যালিড আছে? সেই আলোচনার প্রস্তাব তো মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিলেন, কিন্তু তারা রাখেননি, এখনো ওপেন আছে। সুতরাং এটা আমি আবারও বলবো যে এটা সময়েই বলে দেবে, সময়েই বলে দিবে। তবে বাংলাদেশের মানুষ এখন 16 কোটি মানুষ কিন্তু চায় শান্তিপূর্ণ নির্বাচন। আমি শেষে একটু সেলিম ভাইয়ের কাছে যেতেই চাই যে অনেকেরই এই প্রশ্নটি থাকে যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা আলোচনার পথ শুরু করেছিলেন, যেটা তৈরি করেছিলেন, আশার আলো বা মুখ দেখেনি। আপনার কি মনে হয় সেটা কি আবারও ফ্যাসিলিটেট হতে পারে? হ্যাঁ, আবারও হতে পারে, কারণ আগামী মানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমি আর কোনো প্রশ্নবদ্ধ নির্বাচন চাই না। তিনি প্রকান্ত স্বীকার করে দিয়েছেন। না না না, এই কথাটা আপনারা কেন বলেন? বলে দিয়েছেন যে নো 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 এবং আন্তর্জাতিকভাবে এই নির্বাচন কারো নো। সেলিম ভাই এটা মিথ্যা বলেন কেন? মিথ্যা বলবেন না, এইজন্যই বলবেন না যে মাননীয় প্রধানমন্ত্রী কখনোই বলেন না যে প্রশ্নবদ্ধ নির্বাচন চায় না। এটা মাননীয় প্রধানমন্ত্রী কখনোই বলেন না। সারা বিশ্ব বলছে যে গত নির্বাচনটা প্রশ্নবদ্ধ নির্বাচন। না, সেটা বলতে পারেন আপনি। আগামী নির্বাচন যদি সকলের অংশগ্রহণে গ্রহণযোগ্য একটা নির্বাচন করতে হয়, তাহলে আলাপ আলোচনার কোনো আপনার ব্যতিক্রম বিকল্প নেই। আলাপ আলোচনা করতে হবে, আলোচনার মাধ্যমে সকল দলকে এনে একটি সুষ্ঠু নির্বাচন ছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাও এগিয়ে যাবে, এটা বিশ্বাস করা আপনি মনে করছেন। এবং নির্বাচন নিয়ে যে কৌতূহল মানুষের এখনই শুরু হয়েছে, সেক্ষেত্রে আলোচনাটা তো সময় এখনই আলোচনার সময়, কারণ আমি মনে করি যে নির্বাচন খুব বেশি দূরে নয়। আমি আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাবো, সাজাদ হোসেন সেলিম, ব্যারিস্টার দিলারা খন্দকার এবং অ্যাডভোকেট সঞ্জিদা খানম এমপি, আজকের আলোচনায় এসে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, এবং ধন্যবাদ আপনাকে। এবং দর্শক আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে আজকে নিটল টাটার টেবিল টকে যোগ দেওয়ার জন্য। এই অনুষ্ঠানটি আমরা রাত 2টাতে প্রচার করব, পুনঃপ্রচার, এবং আগামীকাল দেখা হবে আবারও অন্য কোনো বিষয়, অন্য অতিথিদের সাথে। আপনারা ভালো থাকবেন এই আশাবাদ জানিয়ে শেষ করছি।